8 থেকে 80 সবার মনে ঝড় ফেলে যায় যখন এই হিরো দরজার সামনে দাঁড়িয়ে বলে চলে আসে ট্রেন নাম্বার 15909 ডিব্রুগড় থেকে লালগড় অবধ আসাম এক্সপ্রেস। সাইকেল চালিয়ে আর কি আমার সাথে দেখা করতে এসছে আমার ফ্যান, আমার সিস্টার। সাঁতরাগাছি থেকে হাওড়া আসতে 1.5 ঘন্টা লাগছে। ইতিহাস লিখবে তো ট্রেন, আরে বন্দে ভারত। ওই টিকিয়াপাড়া থেকে হাওড়া আর ওল্ড মালদা জংশন থেকে মালদা গল্প পুরো একই। এতদিনের ট্রেন জার্নিতে জুড়েছি গ্রাম থেকে শহর, আজকের ট্রেন জার্নিতে জুড়ে দেবো পাহাড় থেকে সাগর। আজকের এই ট্রেন জার্নি সাগর থেকে পাহাড়, রাত গভীর কিংবা ভোরের আলোয় দুর্দান্ত এক ট্রেন যাত্রার। দর্শকদের সঙ্গে আমার সাক্ষাতের এক দৃঢ় অঙ্গীকার, আসমুদ্র হিমাচল ভ্রমণপ্রিয় বাঙালির বিজয় পতাকা উড়িয়ে দেওয়ার নস্টালজিক সেই নীলরঙা কামরাওয়ালা রেলগাড়িটার। 24 আগস্ট 2024, সময় বিকেল 4:55। এর আগের পর্বে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম একদিনের ভ্রমণে দীঘা। আর সেই সাথে এটাও বলেছিলাম যে তৃতীয় পর্বটা কিন্তু হতে চলেছে খুবই এক্সাইটেড। যে পর্বের টাইটেল এবং থাম্বনেল আপনারা দেখে বুঝে গেছেন যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করবো বা কোন ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করবো বা কোন ট্রেন জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর সেই ট্রেন জার্নি করার জন্য কিন্তু আমি এখন যাচ্ছি আমার হোটেল থেকে দীঘা স্টেশনের পথে। দীঘা স্টেশন থেকে আমার ট্রেন রয়েছে বিকেল 5:25 দীঘা থেকে এনজিপি পাহাড়িয়া এক্সপ্রেস। এই ভিডিওর জন্য অনেক দর্শক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই ভিডিও দেখতে চাই। দীঘায় একটা দিন যে স্টে করতাম সেটাকে আমি ক্যান্সেল করেছি এবং তৎকাল টিকিট করেছি এই দীঘা থেকে এনজিপি ট্রেন জার্নি করার জন্য এই পাহাড়িয়া এক্সপ্রেস ধরে। ওল্ড দীঘা থেকে স্টেশন খুবই কাছে, ঢিলছোড়া দূরত্বে। আমি দীঘায় এসে কোন হোটেলে ছিলাম আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আগামী দিনে যারা আপনারা দীঘা বেড়াতে আসছেন তারা কিন্তু হোটেল এখানে এসেও বুক করতে পারেন, অথবা কিন্তু আপনারা অনলাইনে হোটেল বুক করতে পারেন। আর অনলাইনে হোটেল বুক করার জন্য আপনারা বিভিন্ন অনলাইন যে সমস্ত হোটেল বুকিং অ্যাপ আছে সেগুলো সাহায্য নিতে পারেন। এরই সঙ্গে কিন্তু আপনারা উইগো অ্যাপের সাহায্য নিতে পারেন, কারণ উইগো অ্যাপ হচ্ছে গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, যেটা কিন্তু বিভিন্ন কারেন্সি এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল। ডোমেস্টিক হোটেল হোক কিংবা ইন্টারন্যাশনাল হোটেল কিংবা ইন্টারন্যাশনাল ফ্লাইট বুক করার জন্য কিন্তু উইগো অ্যাপ হচ্ছে ইউজফুল। ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে মেক মাই ট্রিপ, ইজ মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপে যে সমস্ত অ্যাপগুলো রয়েছে, তো কোন অ্যাপ থেকে ফ্লাইটের টিকিট বুক করলে আপনারা কম খরচে ফ্লাইটের টিকিট বুক করতে পারবেন সেটা কিন্তু সহজেই কম্পেয়ার করে ফ্লাইটের টিকিট বুক করতে পারবেন উইগো অ্যাপের মাধ্যমে। এছাড়াও হোটেল বুকিংয়ের ক্ষেত্রে এয়ারবিএনবি, আগোডা, বুকিং.com এই যে সমস্ত অ্যাপগুলো রয়েছে, তো কোন অ্যাপ থেকে হোটেল বুক করলে হোটেল সস্তা পড়বে সেটা কিন্তু খুব সহজে কম্পেয়ার করে আপনারা হোটেল বুক করতে পারবেন উইগো অ্যাপের মাধ্যমে। এছাড়াও উইগো অ্যাপের কিছু ফিচার্স রয়েছে, যেমন হচ্ছে আইআরসিটিসি ট্রেনের টিকিট বুকিং, ইভেন্ট বুকিং এবং ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু উইগো অ্যাপ ইউজফুল। গল্প করতে করতেই চলে এসেছি দীঘা স্টেশনে। যখন কান্ডারি বা তাম্রলিপ্ত এক্সপ্রেস আসে এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। এখন দীঘা স্টেশন অনেকটাই ফাঁকা। চলে এসেছি দীঘা স্টেশনে। এবার যাব প্ল্যাটফর্মের দিকে, যেখানে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার 15721 দীঘা থেকে নিউ জলপাইগুড়ি সাপ্তাহিক পাহাড়িয়া এক্সপ্রেস। সাপ্তাহিক এই জন্যই কারণ ট্রেনটা কিন্তু সপ্তাহে একদিনই চলে। প্রত্যেক সপ্তাহে শনিবার এই ট্রেনটা দীঘা থেকে ছাড়ে হচ্ছে বিকেল 5:25 এবং পরের দিন অর্থাৎ রবিবার সকাল 9:05 নিউ জলপাইগুড়ি জংশন পৌঁছে বা এনজিপি পৌঁছে তার যাত্রা সমাপ্ত করে। দীঘা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত 779 কিলোমিটার যাত্রাপথ আমাদের এই ট্রেন কভার করে তার 15 ঘন্টা 40 মিনিটের জার্নিতে। আমাদের এই পাহাড়িয়া এক্সপ্রেসের রয়েছে 15টা হল্ট এবং 189টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই দীর্ঘ যাত্রাপথে আমাদের এই পাহাড়িয়া এক্সপ্রেস অনেকগুলো জেলাকে কানেক্ট করে। পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, কাটিহার, কিষানগঞ্জ আর হচ্ছে জলপাইগুড়ি। সেই সাথে কিন্তু আমাদের এই ট্রেন কানেক্ট করে 3টে রেলওয়ে জোনকে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে এবং এনএফআর অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। শুভজিতের বাড়ি কোথায়? এই চন্দনপুরে, রামনগরের কাছাকাছি। রামনগর চন্দনপুর আমার সাথে দেখা করতে এসছে। আমি ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলাম যে আজকে ট্রেনে ট্রাভেল করছি। কেমন আছে শুভজিৎ বলো? খুব ভালো, খুব ভালো। আপনার দেখা হাতে খুব ভালো, মানে ট্রেনের প্রতি ভালোবাসা একটা ছিও। যা, ট্রেনের প্রতি ভালোবাসা আছে তো ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ। কোথায় বাড়ি? আমার বাড়ি এগরা। এগরা। এখানে তোমার সাথে দেখা করতে, আমার সঙ্গে দেখা করতে এসছে দর্শক বন্ধু এগরাতে। কিসে করে এসছো? আমি বাসে করে এসেছি। তোমাকে ইনস্টাগ্রামে সকালে মেসেজ করছিলাম। হ্যাঁ হ্যাঁ। ইনস্টাগ্রামে সকালে মেসেজ করছি, আমি তো ভোর 5টা থেকে ডিউটি করে যাচ্ছি। তাও ইনস্টাগ্রামে আমি স্টোরি দিয়েছিলাম যে না আমি কিন্তু ভাই এই ট্রেনে ট্রাভেল করবো। ঠিক আছে ভাই, খুব ভালো থেকো। চকলেট? আরে চকলেট কে খাবে? চকলেট তো বান্ধবীদেরকে দিতে হয়, দাদাকে আবার চকলেট কি আছে? আচ্ছা ভাই থ্যাংক ইউ, বাট আমি একটা চকলেট নেবো। একটা, আরে কি করছে, একদম না একদম না, শোনো আমি একটা চকলেট নেবো, একটা চকলেট তোমার দিতে হবে। আমি একটা নিচ্ছি। না না, একটা আমাকে একটা। আচ্ছা পরের সঙ্গে তো আমার দেখা হবে কালকে, আসতে দেখা হবে, এনজিপি চলে যাবো। একটা আমাকে একটা তোমরা খেয়ে আমার তরফ থেকে প্লিজ। জার্নিটার একটা অন্যরকম তো ভাইব ছিল যে এতটা ট্রেন জার্নি করবো আজকে সমুদ্র থেকে পাহাড়, কিন্তু তোমার সঙ্গে দেখা হয় সত্যি জার্নিটার যেন নতুন একটা অন্যরকম ভালোবাসার মাত্রা ফিরে পেলো। আর সব থেকে ভালো জিনিস কী বলুন তো, এই ট্রেনে কিন্তু আমরা সেই হারিয়ে যাওয়া পুরনো দিনের সেই
নীল রঙের কোচগুলো পেয়েছি, এগুলো কিন্তু এখন আর দেখা যায় না, কিন্তু সবই উৎকৃষ্ট কোচ। বাট এই ট্রেনে কিন্তু রয়েছে হচ্ছে সেই ব্লু কালারের কোচ। এটা দেখে সত্যি ইন্ডিয়ান রেলওয়েজের সেই পুরনো আমাদের ট্রেন জার্নির যে কী বলবো স্মৃতিটা, সেটা আরও একবার কিন্তু আজকে চলে এলো এই বিকালে দীঘা স্টেশনে। আশা করছি এই ট্রেনটা দেখে আপনাদেরও মনে হয়তো সেই আনন্দটা ফিরে এসেছে, যারা ট্রেন ভালোবাসেন, যারা এই ব্লু কালারের ট্রেনে অনেকবার জার্নি করেছেন। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে। দীঘা স্টেশনে দেখা হয়ে গেছে আমার দর্শক বন্ধুদের সঙ্গে, যারা থাকেন হচ্ছে রামরাজাতলায়। ওনারা দীঘাতে কি প্রপার্টি নিয়েছেন, দীঘাতে ফ্ল্যাট কিনেছেন, খুব ভালো কথা। দীঘার দার্জিলিং সবাই চাই যে একটা আমার বাড়ি হোক পাহাড়ে কিংবা সমুদ্রে। আমার বোলপুরে একটা প্রপার্টি আছে, আচ্ছা, তা আমরা একটা রিসর্ট বানাচ্ছি ওখানে। বেস্ট অফ লাক। কোন ব্লক বেশি ভালো লাগে? অবশ্যই ট্রেন ব্লক। তো সেই জন্য তো আজকে ট্রেন জার্নি হচ্ছে একদম সমুদ্র থেকে পাহাড়ের পথ। সময় বিকাল 5:25। দীঘা থেকে নিউ জলপাইগুড়ি জংশনের পথে রওনা দিল ট্রেন নাম্বার 15721 পাহাড়িয়া এক্সপ্রেস। পরবর্তী স্টেশন কাঁথি। দীঘা আর কাঁথির মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 32 কিলোমিটার ডিস্টেন্স। রয়েছে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন। আমি বহুদিন ধরে এরকম একটা সুযোগ খুঁজছিলাম যে এই ট্রেনে জার্নি করবো, কেন জানি না মন খুব চাইছিল যে এই জার্নিটা করলে কেমন হয়, যে সমুদ্র থেকে পাহাড়। আজ দেখুন হঠাৎ করে সুযোগ হয়ে গেল। এই ট্রেনে আজকে আমার জার্নি করার কথাই না, কী করবে তৎকাল টিকিট পেয়ে গেলাম, প্রোগ্রাম চেঞ্জ করলাম, সকালেই টিকিট কাটলাম, আবার এখানে সিটও পেয়ে গেলাম। সাধারণত এই ট্রেনটার টিকিট পাওয়া একটু চাপ হয়ে যায়। দীঘাকে বিদায় জানিয়ে এবার আমরা পাহাড়ের পথে। কাল যখন কান্ডারি ধরে এই রুটে এসেছিলাম তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, কিন্তু দেখাতে পারিনি। আজকে তাও দিনের আলো রয়েছে। আমরা পার করে এলাম আশাপূর্ণা দেবী স্টেশন। এবার একটা নদী আসবে, নদীর নাম হচ্ছে পিছাবনি নদী। আর আমাদের পাশে কিন্তু চলেছে বে অফ বেঙ্গল। মানে সব নদীগুলো না বে অফ বেঙ্গল আর বঙ্গোপসাগরই পড়েছে, খুব কাছাকাছি নদীর মোহনাগুলো রয়েছে। এই জন্য এদিককার সব নদীতে জোয়ার ভাটা খুব ভালো খেলে। এই রুটে যদিও সিঙ্গেল ট্র্যাক, কিন্তু ট্রেন চলছে 100-এর ওপরে। দারুণ। আকাশে মেঘ করে এসছে আর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সারাদিন ধরে আজকে ঘুরে ঘুরে যে গরম লাগছিল না, সেই গরমটা এবার প্রশমন হলো। গতকাল রাত্রে আমি 2:30টার সময় ঘুমিয়েছি, আজকে ভোর 5টায় উঠেছি। যে ব্লগটা আপনাদের আগে দেখে নিয়েছেন, দু চোখের পাতা ভারী হয়ে আসছে। বাট আজকে পুরো শরীরের সাথে এনার্জির একটা লড়াই চলছে। দীঘা থেকে আমাদের 32 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এসে পৌঁছালো তাই যাত্রাপথের প্রথম স্টেশন কাঁথিতে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। আর বলার অপেক্ষা রাখে না, আমাদের ট্রেন কিন্তু একদম টাইমে আছে। সেই সঙ্গে দেখা হয়ে গেছে আমার নন্দীগ্রামের দর্শক বন্ধুর সাথে। আরে এই জন্যই তো আমি দেখা করি না, স্টোরি দিই না, এইগুলো কিন্তু ঠিক না। এত কিছু কোথায় নিয়ে যাবো আমি? মুড়ি আর চানা। ভালো, থ্যাংক ইউ। আর কলের জন্য চকলেট আছে, তোমার জন্য ওখানকার খুব ভালো মিষ্টি আছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কাঁথিতে বাড়ি আমার দর্শক বন্ধু দেখা করতে এসছে আমার সাথে। অনেকক্ষণ থেকে খুঁজছি আপনাকে। ঠিক আছে কুল যাক, দেখা হয়ে গেছে। আমাদের ট্রেন ছেড়ে দিল কাঁথি স্টেশন। পরবর্তী স্টেশন তমলুক। কাঁথি আর তমলুকের মাঝে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 62 কিলোমিটার ডিস্টেন্স। রয়েছে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেন জার্নি চলাকালীন এই ট্রেনের এসি কোচ অ্যাটেন্ডেন্ট সঞ্জীববাবুর সাথে ঘুরে এলাম এই ট্রেনের এসি ফার্স্ট কাম 3 টায়ার কামরা। ব্লু আইসিএফ কোচের এসি ফার্স্ট কাম 3 টায়ার আমার দেখা এই প্রথম। এসি ফার্স্ট কাম 2 টায়ার দেখেছি, বাট এটা হচ্ছে এসি ফার্স্ট কাম 3 টায়ার। ওদিকে সব 3 টায়ার, দুটো কেবিন আছে, একটা কাপল কুপ। দুটো কেবিন আছে, একটা কূপ আছে। সেই সময় নীল রঙের কামরার সেই এসি ফার্স্ট কীরকম ছিল। এই দেখুন, এরকম জানলা তো আজকাল আর দেখাই যায় না। অনেকটা স্পেসও কিন্তু রয়েছে এখানে। এই ট্রেনটা হয়তো কিছুদিন পরে এরকম আইসিএফ থেকে এলএচবি হয়ে যাবে, তখন এই নস্টালজিক ব্যাপার স্যাপার আর দেখা যাবে না। ওরকম আর কি জানলা সত্যি আর দেখা যায় না। আর এরকম পুরোনো দিনের এসি ফার্স্ট এরকম হতো, মানে যখন আইসিএফ ব্লু কোচ ছিল, তারপরে তো এখন আপগ্রেড হয়েছে, উৎকৃষ্ট কোচ হয়েছে। উৎকৃষ্ট কোচ হওয়ার পরে এখন তো আবার এলএচবি হয়েছে, আরও আধুনিক হয়েছে। নস্টালজিক জিনিসের ব্যাপার স্যাপারই আলাদা, যেটা একমাত্র রেল ফ্যানরাই বোঝে। এই সিঙ্গেল রুটেও কিন্তু আমাদের ট্রেন 105 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডকে মেনটেন করেছে। ট্রেন আমাদের ছুটে চলেছে তমলুকের দিকে। আর সেই সাথে কিন্তু ট্রেনে বিক্রি হচ্ছে চা, মশলা মুড়ি, এখন এসছে ঘুগনি। আর এই ট্রেনে কিন্তু লিলেন প্রোভাইড করা হচ্ছে, চাদর রয়েছে, টাওয়াল রয়েছে, বালিশ তো রয়েছে। আমাদের ট্রেন এবার পার করে হচ্ছে লবণ সত্যাগ্রহ পিএইচ, তারপরে আসবে হচ্ছে হলদি নদীর ওপর হলদি সেতু। হলদি নদী এই আমাদের ট্রেন পার করে গেল হচ্ছে হলদি নদী। এরপরে আসবে নন্দকুমার পার করে আসবে হচ্ছে তমলুক জংশন।
কারণ তমলুক জংশন থেকে ভাগ হয়ে যায় হলদিয়া যাওয়ার লাইন। তমলুক জংশনের পরেই আসবে তমলুক স্টেশন, যেখানে আমাদের এই ট্রেনের স্টপেজ রয়েছে। দীঘা থেকে 94 কিলোমিটার পথ চলা শেষ, আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছালো তার যাত্রাপথে দ্বিতীয় স্টেশন তমলুকে। একটু অন্ধকার জায়গায় ট্রেন আর কি দাঁড়িয়েছে, সেই সঙ্গে টিপটিপ বৃষ্টি পড়ছে, আর সেই সঙ্গে ট্রেন টাইমে আছে, সেই সঙ্গে তমলুকের দর্শক বন্ধুদের সঙ্গে দেখা দেখা সবাই এইদিকে একটা স্বপ্ন ছিল। তমলুক থেকে আমার সব দর্শক বন্ধুরা দেখা করতে এসছে, আর সেই সময় কিন্তু একটা খুবই দর্শক বন্ধু এসে আমার সবাইকে থ্যাংক ইউ, খুব ভালো থেকো, কিন্তু সাবধানে ফিরে করে বৃষ্টি পড়ছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তমলুক স্টেশন, পরবর্তী স্টেশন মেচেদা। তমলুক আর মেচেদার মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 33 কিলোমিটার ডিস্টেন্স, রয়েছে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এখান থেকে মেচেদা পর্যন্ত কিন্তু আমাদের ট্রেন ডবল লাইনে চলবে, ডবল লাইন ইলেকট্রিফাইড ট্রেন। একটা ইনফো আপনাদের দিয়ে দিই, এই ট্রেনের যারা স্টাফ রয়েছে না, ক্যাটারিং স্টাফ কিনা বুঝতে পারছি না, মানে ওরা আর কি খাবারের অর্ডার নিচ্ছে, যে রাতের খাবার হয়তো খাবারটা হাওড়া থেকে তুলবে, কারণ হাওড়ায় যেহেতু এই ট্রেনের 30 মিনিট আর কি হল্ট রয়েছে, কারণ ওখানে আমাদের রেক এবং লোকো দুটো রিভার্সাল হবে। তো খাবার আপনারা ট্রেনে যদি প্রয়োজন হয় এদের কাছে অর্ডার দিতে পারেন, আর না হলে কিন্তু হাওড়ায় নেমে আপনারা খাবার কেনার জন্য টাইম পাবেন। এছাড়াও কিন্তু অনলাইনেও আপনারা খাবার অর্ডার করতে পারবেন হাওড়া থেকে। যেহেতু এই ট্রেন জার্নি প্রায় 16 ঘন্টার, আর ট্রেন যদি লেট করে তাহলে সময় আরও বাড়তে পারে। এক্ষেত্রে আমার পরামর্শ, আপনারা যারা আগামী দিনে এই দীর্ঘপথ জার্নি করছেন, রাতের খাবারটা সঙ্গে নিয়েই উঠুন। চারিদিকে ঝিঝি পোকা ডাকছে, জোনাকি উঠছে, তার মধ্যে দিয়ে লাইট জ্বালিয়ে চলে আসছে বোধহয় একটা WAG 9 লোকোমোটিভ। সিগন্যাল না পেয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়েছে পাঁশকুড়ার আউটার কেবিনে। এবার আমাদের ট্রেন মানে এই লাইন থেকে মেন লাইনে উঠবে, তো মেন লাইন বোধহয় এখনও ক্লিয়ার নেই, সিগন্যাল রেড আছে, ওই জন্য আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে পাঁশকুড়া আউটার কেবিনে। এখন সময় রাত্রি 8টা। দীঘা থেকে 127 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের তৃতীয় স্টেশন মেচেদাতে। মেচেদা স্টেশনের এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, এবং এখানে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। ঘোষণা হচ্ছে মেচেদার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে থ্রু ট্রেন যাবে, যাত্রীরা সরে দাঁড়াবেন, দেখা যাক থ্রু ট্রেন না মালগাড়ি। আরে বন্দে ভারত। বেরিয়ে গেল পুরী হাওড়া বন্দে ভারত। সময় রাত্রি 8:05, আমাদের ট্রেন ছেড়ে দিল মেচেদা। পরবর্তী স্টেশন বাগনান। মেচেদা আর বাগনানের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 13 কিলোমিটার ডিস্টেন্স, রয়েছে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। ঘোড়াঘাটা, সময় রাত্রি 8:20। দীঘা থেকে 140 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথে 14 স্টেশন বাগনানে। আর বাগনানে দেখা হয়ে গেছে আমার দর্শক বন্ধুদের সঙ্গে। হ্যাঁ, কোথায় বাড়ি? কখন এসছো? আধ ঘন্টা আগে এসছো। তোমাকে দেখতে পাবো, খুব ভাগ্যের জন্য। আরে পৃথিবী গোল দেখা হবে একদম একদম, আবার দেখা হবে। রাত্রি 8:22 আমাদের ট্রেন ছেড়ে দিল বাগনান স্টেশন। আমাদের পরবর্তী স্টেশন উলুবেড়িয়া। বাগনান আর উলুবেড়িয়ার মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 13 কিলোমিটার ডিস্টেন্স, রয়েছে 2টো ইন্টারমিডিয়েট স্টেশন, হয় মালগাড়ি না হলে কান্ডারি। হ্যাঁ, কান্ডারি। কান্ডারি লেটে ছেড়ে এখন দাঁড়িয়ে আছে বাগনানের আগে। সরি আমি বুঝতে পারিনি ট্রেন উলুবেড়িয়া। বুঝতে পারছি না, আমি তো আমি দেখছি বসে বসে। একদম একদম ভাই, একদম একদম, খুব ভালো থেকো, সাবধানে থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? টাটা। আজও ব্যাপার হয়ে গেছে, আমি বসে বসে ইনস্টাগ্রাম মেসেজ চেক করছি, এবার ট্রেন মানে বাগনান ছেড়ে এসছে, বাগনানের পরে উলুবেড়িয়া, বেশিক্ষণ তো সময় লাগে না, বুঝতে পারিনি ট্রেন উলুবেড়িয়া চলে এসছে। হঠাৎ কামরায় এক দর্শক বন্ধু উঠেছে, দিয়ে বলছে দাদা, আমি বলছি এটা কোথায় উলুবেড়িয়া চলে এসছে? বলছে হ্যাঁ। দিয়ে নেমে যাই হোক তাড়াহুড়ো করে ছবি টবি তুললাম। আর এটা খুব ভালো লাগছে যে ফ্যানদের সাথে মিট করতে গিয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেন ছেড়ে দিচ্ছে, ছুটে গিয়ে ট্রেনে উঠছি। মানে এই জার্নিটা আমার কাছে ইয়াদগার হয়ে থাকবে। পরবর্তী স্টেশন হচ্ছে সাঁতরাগাছি জংশন। উলুবেড়িয়া আর সাঁতরাগাছির মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 25 কিলোমিটার ডিস্টেন্স, রয়েছে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর ট্রেন তো চলছে পুরো একদম ধুমাধার। ভুলেশ্বর,
উলুবেড়িয়া থেকে মৌরিগ্রাম পর্যন্ত আমাদের এই ট্রেন ধুমাধার অ্যাকশনই চলেছিল, কিন্তু সাঁতরাগাছি ঢোকার কিছু আগে পুরো গল্পটাই পাল্টে গেল। তখন পাহাড়িয়া এক্সপ্রেসের পাশাপাশি ইস্পাত এক্সপ্রেস প্যারালাল অ্যাকশনে। এটা হচ্ছে ইস্পাত এক্সপ্রেস, তিতলাগড় হাওড়া। গতির পাল্লায় এই পাহাড়িয়া এক্সপ্রেস একবার বন্দে ভারত এক্সপ্রেসকেও পেছনে ফেলে দিয়েছিল, কিন্তু সাঁতরাগাছি আসার আগে সব ঘেঁটে গেল। বন্দে ভারত তো দাঁড়াবে এখানে, ওরও তো সিগন্যাল সামনে রেড আছে, কারণ এর আগে তো ইস্পাত এক্সপ্রেস আছে। দীঘা থেকে 178 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের ষষ্ঠ স্টেশন সাঁতরাগাছি জংশন। সাঁতরাগাছি জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট, আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 25 মিনিট লেট করে গিয়েছে। মৌরিগ্রাম থেকে ওই যে ট্রেন লেট করা শুরু করলো, ইস্পাত এক্সপ্রেস আগে বেরিয়ে গেল, বন্দে ভারত আগে বেরিয়ে গেল, মালগাড়ি বেরিয়ে গেল, ট্রেনকে দাঁড় করে রাখলো। রাত 9:38 আমাদের ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি জংশন। পরবর্তী স্টেশন হাওড়া জংশন। সাঁতরাগাছি আর হাওড়ার মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 7 কিলোমিটারের ডিস্টেন্স। রয়েছে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। সাঁতরাগাছি জংশন থেকে হাওড়া হচ্ছে 7 কিলোমিটার। এই 7 কিলোমিটারের জন্য ট্রেনটা কত ঝোলাতে পারে এবার সেটা দেখা দরকার। ট্রেন নম্বর 18615 হাওড়া থেকে হাতিয়া, ক্রিয়াযোগা এক্সপ্রেস। আমি একটা প্রশ্ন করব যে এই ক্রিয়াযোগা এক্সপ্রেসে ট্রাভেল করার সময় ট্রেন থেকে আমরা একটা জিনিস চুরি গিয়েছিল, সেটা কি জিনিস দেখি আপনারা কজন বলতে পারেন। এই রামরাজাতলা যে রেলগেট, সেখানকার মানুষের যন্ত্রণার কথা ভাবুন। এই ট্রেন দাঁড়িয়ে আছে, আগে ট্রেন দাঁড়িয়ে আছে, এই রেলগেট তো কখনোই উঠবে না। দীর্ঘক্ষণ ধরে মানুষজন দাঁড়িয়ে আছে, যারা একটু আর কি কম বয়সের লোকজন, তারা কি করছে, তারা হেঁটে আসছে, ট্রেনকে পার করছে, মানে ট্রেনের ভেতর দিয়ে পার করে ওইদিকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু যাদের সাইকেল আছে বা টোটোতে আছে, কি জ্বালা। আর ওইদিকে দেখুন মেঘ কাটতে আকাশের এক ফালি চাঁদ দেখা দিয়েছে ওই গাছের ফাঁক দিয়ে। আমরা যে দিনের বেলায় ট্রেন জার্নি করি, এত কিছু দেখাই, এত দৃশ্য ক্যাপচার করি, এত ট্রেন ক্যাপচার করি, এত সিনারি ক্যাপচার করি, কিন্তু রাতের না একটা অদ্ভুত মানে নৈসর্গিক সৌন্দর্য আছে। রাতের ট্রেন জার্নি মানে বিভৎস ট্রেনের আওয়াজ, ট্রেন চলছে কাটার 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 কাটার, পাশ দিয়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে, একটা স্টেশন পার করছে, লেভেল ক্রসিং পার করছে, সিগন্যাল পোস্টে আলো জ্বলছে, কখনো আকাশে এক ফালি চাঁদ, কখনো অমাবস্যা, কখনো পূর্ণিমা, মানে অন্যরকম একটা ব্যাপার আছে। এই সূত্র ধরেই আজকের এই পর্বের দর্শকদের জন্য প্রশ্ন, দিনের বেলা ট্রেন জার্নি না রাত্রেবেলা ট্রেন জার্নি, কোনটা আপনার বেশি পছন্দ এবং কেন? সময় রাত্রি 10:16। অ্যাডভান্সে চলা ট্রেনটাও এখন লেট করতে করতে দাঁড়িয়ে রয়েছে দাসনগর স্টেশনে, আর লেটের পরিমাণ 1 ঘন্টা 15 মিনিট। সমলেশ্বরী এক্সপ্রেস হাওড়া ছেড়ে চলে এলো, তবু পাহাড়িয়া এক্সপ্রেস হাওড়া ঢুকলো না। আমার 12টা বাজিয়ে, ঘড়ির 12টা বাজিয়ে ফাইনালি আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 40 মিনিট দিতে এসে পৌঁছেছে হাওড়া জংশন, যেখানে ট্রেনটা পৌঁছানোর কথা ছিল রাত 9:30। এখানে যখন ঢুকলো তখন অলরেডি বেজে গিয়েছে রাত্রি 11:48। এটা হচ্ছে হাওড়া স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্ম। তো এখানে কিন্তু এই ট্রেনটার রেক রিভার্সাল হবে। এতক্ষণ আমরা যে ডিরেকশনে এলাম অর্থাৎ সাউথ ইস্টার্ন জোনে এলাম, এবার কিন্তু যাবো হচ্ছে আমরা টুয়ার্ডস ইস্টার্ন জোন। এই কারণে হাওড়া জংশনে কিন্তু আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে সব থেকে বেশি 30 মিনিটস। আর সেই সাথে কিন্তু হাওড়া জংশন আমাদের এই যাত্রাপথে রিমোট লোকেশন করা চার্টিং স্টেশন, অর্থাৎ এখান থেকে কিন্তু এই ট্রেনের কারেন্ট এক্সামিনেশন হবে। ম্যাক্সিমাম দীঘা থেকে যারা এসেছিল তারা হাওড়ায় নেমে গেল। হাওড়া থেকেও কিন্তু আবার ততোধিক লোক উঠেছে ট্রেনে এনজিপি যাওয়ার জন্য। আমি বলেছিলাম যে ট্রেনটা কিন্তু চাপের ট্রেন, এটা সিট পাওয়া মুশকিল। তার কারণ হচ্ছে এই ট্রেনটা কিন্তু আমাদের রুট দিয়ে যায়, মানে কাটোয়া, আজিমগঞ্জ, খাগড়াঘাট এই রুট দিয়ে যায়। ওদিক থেকেও লোক উঠবে। দাদা আমার জন্য 9:30 থেকে ওয়েট করছে, বলছে কোথায় লোকটা কি আদৌ ট্রেনে আছে? আমি তো জানি আমাদের লাইনে ট্রেনের সমস্যা। ভিডিও শুট করতে গিয়ে চলে গেল ট্রেনের নিচে। মানে সাঁতরাগাছি থেকে হাওড়া আসতে 1.5 ঘন্টা লাগছে। ইতিহাস লিখবে তো ট্রেন। জানি এই লাইনে আমাদের যেহেতু বাড়ি যাই তো আমি জানি। সময় রাত্রি 12:21। হাওড়া জংশনে 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে এনজিপির উদ্দেশ্যে রওনা দিল আমাদের পাহাড়িয়া এক্সপ্রেস।
পরবর্তী স্টেশন ব্যান্ডেল জংশন। হাওড়া জংশন আর ব্যান্ডেল জংশনের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে। 40 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে, 19টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই যে সাঁতরাগাছি থেকে হাওড়া আসতে এই যে 1.5 ঘন্টা সময় লাগছে, এত ট্রেন লেট করছে। সাউথ ইস্টার্নের অবস্থা খুবই খারাপ। তো জিজ্ঞেস করছিলাম একটা রেল কর্মীর সঙ্গে কথা হচ্ছিল স্টেশনে, সে আমার দর্শক বলছে ওখানে মানে দাসনগর আর টিকিয়াপাড়ার মাঝে এই যে বৃষ্টির জল জমে পুরো প্যানেল রুমে জল ঢুকে গেছে। আর প্যানেল রুমে জল ঢুকে যাওয়া মানে অটোমেটিক সিগন্যালের তো পুরো সত্যানাশ, 12টা বেজে যাবে। ম্যানুয়াল সিগন্যাল দিয়ে দিয়ে কাজ করাতে হচ্ছে, তারপরে ট্রেন লেট করবে। তারপরে তো সাফিসিয়েন্ট স্টাফও নেই রেলে, এটা তো বারবার অভিযোগ ওঠে। এবার একটা গাড়ির যেখানে মেনটেন্যান্সের সময় লাগে 8 ঘন্টা, সেখানে সেই গাড়ির মেনটেন্যান্সের সময় লাগছে প্রায় 14 ঘন্টা। সাউথ ইস্টার্নে যারা লোকাল ট্রেনে ট্রাভেল করে না, তারা জানে কি যন্ত্রণা। ইস্টার্ন রেল তাও ঠিক আছে, সাউথ ইস্টার্ন পুরো ঘেটে গিয়েছে। রাত 12টা বেজে গিয়েছে, আজকে রাত্রি 12টার সময় খাওয়া দাওয়া করতে হবে। ট্রেনে প্যান্ট্রি কার্ড ছিল না, তার জন্য মনে একটু দুঃখ ছিল। আর হাওড়া স্টেশনে নেমে যে খাবার দাবার কিনতে যাবো, অনলাইনে খাবার অর্ডার করবো, সেটাও সম্ভব ছিল না, কারণ ট্রেন অনেক লেট করে গিয়েছে। তো আজকে দর্শক বন্ধুরা যারা দেখা করতে এসেছিলো, মানে এত খাবার দাবার আমাকে দিয়েছে, মানে মনে হচ্ছে আমি ট্রেন জানি না, আমার বিয়ের বরযাত্রী জার্নি করছি তত্ত্ব নিয়ে। একটা রিকোয়েস্ট তোমাদেরকে, তোমরা দেখা করতে আসো, আমি ইনস্টাগ্রামে স্টোরি দিই, ভালো লাগে ছবি তুলি, সেলফি তুলি, ঠিক আছে, বাট খাবার দাবার নিয়ে এসো না, আর খারাপ লাগে নিতে। আমি তোমাদের জন্য কিছু করতে পারি না, আর তোমাদের কাছ থেকে হাত পেতে এইসব উপহার খাবার নিয়ে সত্যি আমার মানে বিবেকে বাধে এগুলো। ঠিক আছে, এমনি দেখা করতে এসো ভাই, খাবার আনতে হবে না। এইরকম বড় চানাচুরের প্যাকেট, এই মধুভিরা, এই মিষ্টি, এই হচ্ছে সেই রাস্ক বিস্কুট, চিড়ে ভাজা, এইটাই কি আছে আমি জানি না। এইটা একটা দর্শক বন্ধু দিয়েছে, অনেক বড় একটা প্যাকেট। এটা আমি এখনো খুলে দেখিনি, এটা আমি কালকে এনজিপি পৌঁছে খুলে দেখবো। এখানে বোধহয় ওই হারিয়ালি কাবাব রয়েছে, দুর্দান্ত স্মেল উঠছে। আমি বলছি কে ট্রেনে খাবার খাচ্ছে, কার কাছ থেকে গন্ধ। হঠাৎ দেখি প্যাকেটের মধ্যে, ভাই প্যাকেট আমার কাছে, এত হারিয়ালি কাবাব। মানুষ না বক, মানে রাক্ষস, এত খেতে পারবো কি আদৌ? দারুণ টেস্ট ভাই, দারুণ টেস্ট। রাত 1:09 আমাদের ট্রেন পার করছে কোন্নগর। কোন্নগরে দাঁড়িয়ে পড়েছিল সিগন্যাল না পেয়ে। সাউথ ইস্টার্নের প্রবলেম ঠিক আছে, মেনে নিলাম। সাঁতরাগাছি থেকে হাওড়া আসতে 1.5 ঘন্টার বেশি সময় লাগে, আমি তাও মেনে নিলাম। কিন্তু যখন থেকে ট্রেন হাওড়া ছেড়েছে, এই যে কোন্নগর পার করছে, এই ট্রেনের গতি অত্যন্ত স্লো, কখনো 20, কখনো 30, কখনো 40, চলছে যে চলছেই। বুঝতে পারছি না ভাই কি হচ্ছে। সময় রাত 1:34। দীঘা থেকে 225 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো ব্যান্ডেল জংশনে। ব্যান্ডেল জংশনে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট, আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টা 39 মিনিট দেরিতে চলছে। এটা হচ্ছে ব্যান্ডেল জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন। কোন্নগর পর্যন্ত ট্রেন স্লো চলছিল, আমি যেটা বললাম। তারপরে কিন্তু কোন্নগর থেকে ব্যান্ডেল পর্যন্ত ট্রেন কিন্তু টেনেছে। সময় রাত 1:36। আমাদের ট্রেন ছেড়ে দিল ব্যান্ডেল জংশনে। পরবর্তী স্টেশন নবদ্বীপ ধাম। ব্যান্ডেল জংশন আর নবদ্বীপ ধামের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 65 কিলোমিটারের নন স্টপ ডিস্টেন্স। রয়েছে 17টা ইন্টারমিডিয়েট স্টেশন। যদি জেগে থাকি, ঘুমিয়ে না পড়ি, তাহলে আপনাদের সাথে আবারও কথা বলবো নবদ্বীপ ধাম পৌঁছে। সে রাতে এনার্জির সঙ্গে ঘুমের লড়াইতে শরীর পরাজিত হয়েছিল। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, তখন পাহাড়িয়া এক্সপ্রেস পার করছে ফারাক্কা ব্যারেজ, আর রাত থাকতেই পেরিয়ে এসছে নবদ্বীপ ধাম, কাটোয়া জংশন, খাগড়াঘাট রোড এবং আজিমগঞ্জ জংশন। সময় সকাল 5:37। নির্ধারিত সময় থেকে মাত্র 2 ঘন্টা 12 মিনিট দেরি করে রান করছে আমাদের এই পাহাড়িয়া এক্সপ্রেস। ফারাক্কা জংশন পার করে এলো। পরবর্তী স্টেশন মালদা টাউন। কালকে রাত্রে ব্যান্ডেল ছাড়ার পর সেই যে ঘুমিয়েছি, আর মানে জাগার ক্ষমতাই নেই। ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি, এখনও চোখ টোক সব বাড়ি হয়ে আছে। সময় ঠিক সকাল 6টা। সিগন্যাল না পেয়ে আমাদের ট্রেন দাঁড়িয়েছে গৌড় মালদা স্টেশনে। এর কারণই হচ্ছে আমাদের ট্রেনের ঠিক আগেই রয়েছে শিয়ালদা থেকে মালদাগামী গৌড় এক্সপ্রেস। যাক, এই সুযোগে গৌড় মালদা স্টেশনে নামার সুযোগও হয়ে গেল। এটা হচ্ছে জাগি রোড থেকে শিয়ালদা এসি স্পেশাল ট্রেন। 25 আগস্ট 2024 দীঘা থেকে 517 কিলোমিটার পথ চলা শেষ করে নির্ধারিত সময় থেকে মাত্র 2 ঘন্টা 12 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 13তম স্টেশন মালদা টাউন। মালদা টাউনে আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে 10 মিনিট। আর এটা হচ্ছে মালদা টাউনের 4 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে দীঘা থেকে এনজিপিগামী পাহাড়িয়া এক্সপ্রেস। আর মালদা টাউনে দেখা হয়ে গেছে আমার দর্শক বন্ধু রাজীবের সঙ্গে। রাজীব আমার সাথে দেখা করতে এসেছে। মর্নিং। মালদা পর্যন্তই? মালদা দীঘা থেকে আসলাম। এনজিপি অব্দি চলুন, একটু জার্নি করুন। এখানেই তো বাড়ি। সময় সকাল 6:23। আমাদের ট্রেন ছেড়ে দিল মালদা টাউন। পরবর্তী স্টেশনে বারসই জংশন। মালদা টাউন আর বারসই জংশনের মাঝে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 91 কিলোমিটারের ডিস্টেন্স। রয়েছে 18টা ইন্টারমিডিয়েট স্টেশন।
আর আজকে সকালের চা মালদা থেকে। জীবনটাই শালা বেকার, পাবলিক নাম দিয়েছে ট্রেন ব্লগার। দীঘা থেকে যখন আমরা ট্রেন জার্নি শুরু করেছিলাম তখন আমাদের লোকোমোটিভ ছিল হচ্ছে WAP7। হাওড়া থেকে যখন আমাদের রেক রিভার্স হয় তখন আমাদের লোকোমোটিভ NGP পর্যন্ত WAP4। মহানন্দা নদী, চলে আসছে ট্রেন নাম্বার 12504 আগরতলা থেকে SMBD বেঙ্গালুরু হামসাফার এক্সপ্রেস। ভারতীয় রেলে যতগুলো হামসাফার এক্সপ্রেস চলে তার মধ্যে সব থেকে লংগেস্ট হামসাফার এক্সপ্রেস এই আগরতলা থেকে বেঙ্গালুরু হামসাফার। পাবলিক আবার ডিমান্ড করে না যে এই ট্রেনটার ব্লগ চাই, তাহলে কেস খেয়ে যাবো। আমাদের ট্রেন পার করলো একলাখি জংশন। এই একলাখি জংশন থেকে ভাগ হয়ে যায় বালুরঘাট যাওয়ার লাইন। এই যে এই লাইনটা চলে যাচ্ছে, এটাই যাচ্ছে বালুরঘাটের দিকে। সোমবার আমার হাওড়া থেকে বালুরঘাট যাওয়ার ট্রেনের টিকিট কাটা ছিল, বাট প্রোগ্রামটা ক্যান্সেল করতে হয়েছে, তাহলে হাওড়া বালুরঘাট ট্রেনের ভিডিও আসতো। এটাও মহানন্দা। সময় সকাল 7:16। আমাদের ট্রেন পার করছে কুমেদপুর জংশন। কুমেদপুর জংশনে যদিও আমাদের ট্রেনে কোনো স্টপেজ নেই, কিন্তু এই কুমেদপুর জংশনের পরে ট্রেন একটা দুর্দান্ত কার্ভ দেয়। মানে এই রুটে কুমেদপুর জংশন আর বারসই এই দু জায়গায় কিন্তু ট্রেনের দুর্দান্ত কার্ভ রয়েছে। আমি তোমাকে এক্ষুনি দিয়ে দিচ্ছি স্ক্রিনশট, দেখো কালকেই পাঠিয়ে দিচ্ছি তুমি বলার সাথে সাথে, আমি তো দেরি করিনি। SMS ঢোকেনি সেটা অন্য ইস্যু, কিন্তু টাকা পাঠায়নি সেটা কেন বলছো? তুমি টাকার ব্যাপারে ব্যস্ত, এটা সিরিয়াস ম্যাটারে আমি ব্যস্ত থাকবো। চলে আসে ট্রেন নাম্বার 13054 রাধিকাপুর থেকে হাওড়া কুলিক এক্সপ্রেস। আগামী মঙ্গলবারে আমার এই কুলিক এক্সপ্রেসের টিকিট ছিল রাধিকাপুর থেকে হাওড়া। সোমবার অর্থাৎ 26শে আগস্ট হাওড়া থেকে বালুরঘাট এক্সপ্রেস কভার করে বালুরঘাট পৌঁছে সেখান থেকে রাধিকাপুর গিয়ে আবারও পরের দিন অর্থাৎ মঙ্গলবার এই কুলিক এক্সপ্রেস ধরে রাধিকাপুর থেকে কলকাতা ফিরে আসব, এই ছিল আমার প্ল্যান। ইনস্টাগ্রামে স্টোরিও দিয়েছিলাম, কিন্তু রাধিকাপুরে থাকার জন্য কোনো হোটেলই পাইনি, তার জন্য এই পরিকল্পনা বাতিল করেছিলাম। পাহাড়িয়া এক্সপ্রেসে আগামী দিনে যা জার্নি করবেন তাদেরকে একটা ব্যাড নিউজ দিই। এই ট্রেনে বিশেষ করে AC 3 টায়ার কামরায় কিন্তু বাথরুমের খুবই সমস্যা। বাথরুমের সমস্যা মানে কি, জলের সমস্যা। জল কিন্তু নেই, বেসিনও ঠিকমতো কাজ করছে না। বাথরুমগুলো খুবই পুরনো, যেহেতু পুরনো কামরা তো একদম কী বলবো, বাথরুমের অবস্থা খুবই খারাপ। খাওয়ার জল তো নিয়ে উঠবেন, প্লাস ধোয়ার যদি প্রয়োজন হয়, ধরুন ধুতে হবে ইমার্জেন্সি, তাহলে আরও একটা এক্সট্রা 1 লিটারের জল কিন্তু সঙ্গে নিয়ে রাখবেন, যাতে বাথরুমে গিয়ে সব কিছু হয়ে যাওয়ার পরে জল শেষ হয়ে গেছে এরকম অভিজ্ঞতা না, তাহলে কিন্তু চাপ হয়ে যাবে। দীঘা থেকে 608 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 14তম স্টেশন বারসই জংশনে। বারসই জংশনে আমাদের এই ট্রেন হট হচ্ছে মাত্র 2 মিনিট, আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন মাত্র 2 ঘন্টা 32 মিনিট দেরিতে রান করছে। আমাদের ট্রেন ছেড়ে দিল বারসই জংশন, পরবর্তী স্টেশন কিষানগঞ্জ। চলে আসছে ট্রেন নাম্বার 12518। এটা কোন ট্রেন আপনারাই বলবেন, আমি শুধু এটুকুই বলবো যে এই ট্রেনটা আমার মতো গরিবের জীবনে একটা অদ্ভুত পরিবর্তন এনে দিয়েছে। একটা কথা স্বীকার না করলেই নয় যে ICF যতই পুরনো রেক হোক না, ICF কিন্তু জার্নি করার মধ্যে অনেক আরামদায়কতা আছে। মানে LHB যেমন একটা ঝটকা ছাড়ার সঙ্গে সঙ্গে ঝটকা, মাঝে মধ্যে ঝটকা দেয়, ICF কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। খুব স্মুথ জার্নি, খুবই স্মুথ। চলে আসে ট্রেন নাম্বার 15909 ডিব্রুগড় থেকে লালগড় অবধ আসাম এক্সপ্রেস।
দীঘা থেকে 665 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 15তম স্টেশন বিহারের কিষানগঞ্জে। কিষানগঞ্জে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট, আর এটা হচ্ছে কিষানগঞ্জের 1 নম্বর প্ল্যাটফর্ম যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন। সময় ঘড়ি বলছে এখন সকাল 8:52, আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন লেট করে গিয়েছে প্রায় 2 ঘন্টা 42 মিনিট। আমার বাড়ি গাইশাল যে রেল অ্যাক্সিডেন্ট হয়েছে ওই স্টেশনটার ওখানে, আমি 7টা থেকে ওয়েট করছি। 7টা থেকে ওয়েট করছে। ট্রেন লেট করার জন্য দর্শকদের সাথে আমার কিন্তু যে সাক্ষাৎ, সেই অপেক্ষাটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ওই জন্য ট্রেন টাইমে চলা খুবই দরকার। 2 বছরের যে আমার ইচ্ছাটা আজকে পূর্ণতা পেলাম। কিন্তু আমি ট্রাভেল করছিলে সেদিন আসতে গেছিলাম, মানে মাঝে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, ওই জন্য আসতে পারিনি। এ বাবা, সাবধানে ফিরবে, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো থাকবে। আমি আজকে অবশ্য ব্যাক করে আসবো। আজকে আবার কোন ট্রেনে? আমি 3:07 ব্যাক করবো আজকে। সময় সকাল 8:54, আমাদের ট্রেন ছেড়ে দিল কিষানগঞ্জ। পরবর্তী স্টেশন নিউ জলপাইগুড়ি জংশন। কিষানগঞ্জ আর নিউ জলপাইগুড়ির মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 114 কিলোমিটারের নন স্টপ ডিস্টেন্স। রয়েছে 18টা ইন্টারমিডিয়েট স্টেশন। চলে আসছে ট্রেন নাম্বার 13-174 সাবরুম থেকে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সময় ঠিক সকাল 10:09। দীঘা থেকে 779 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে পাহাড়িয়া এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে মাত্র 1 ঘন্টা দেরিতে এনজিপিতে পৌঁছে তার যাত্রা শেষ করলো। যে ট্রেনটা 2 ঘন্টা 42 মিনিট পর্যন্ত লেটে চলছিল, সেই ট্রেন কিন্তু লাস্টে এসে লেট মেকআপ দিল কিষানগঞ্জের পর থেকে, এবং 1 ঘন্টা দেরি করে এসে পৌঁছালো হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশন। ট্রেনের সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো যে ট্রেন জার্নির অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। ট্রেন ঠিকই আছে, কিন্তু ট্রেনের কামরা বলবো বা তার ক্লিননেস বলবো, টয়লেট বলবো বা জলের সরবরাহ বলবো, এগুলো খুব একটা ভালো নয়। রেলওয়ে কর্তৃপক্ষকে বলবো প্লিজ, এই ট্রেনটা যেহেতু এতগুলো জেলার ওপর দিয়ে যায়, এত মানুষদের ট্রাভেল করে দীঘা থেকে দার্জিলিং, যেটার ক্যাপশন হতে পারে, সেই ট্রেনটার প্রতি একটু যত্নবান হন, বিশেষ করে কামরার ক্লিননেসের দিক থেকে। এবং যারা এখানকার কর্মী, তারা তো ক্লিন টিন কিছু করছেই না, উল্টে এসে ফিডব্যাক ফর্ম নিয়ে এসে আর কি বলছে যে আপনারা শুধু পেয়ে না দিন, আমরা বসিয়ে নেবো। এটা ঠিক নয়। আর শুধু এই ট্রেনের ক্ষেত্রেই নয়, যে কোনো ট্রেনের ক্ষেত্রেই যদি কখনও স্টাফরা এসে বলে যে আপনারা পে না লিখে দিন, আমরা সব বসিয়ে নেবো, কখনোই রাজি হবেন না। অ্যাকচুয়াল যেটা ফিডব্যাক সেটা দেবেন, তবেই আমার মনে হয় আমাদের রেলের পরিষেবাটা কিন্তু ঠিকঠাক হবে এবং সঠিক বার্তাটা কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে। আমাকে এখন ওয়েট করতে হবে বিকাল 4টে পর্যন্ত এখানে, কারণ আমার পরবর্তী ট্রেন আবারও বাড়ি ফিরে যাওয়ার, সেটা হচ্ছে তিস্তা তোরসা এক্সপ্রেস। তো সেইটুকু সময় আমি অপেক্ষা করবো হচ্ছে এনজিপি জংশনের রিটায়ারিং রুমে। যারা রিটায়ারিং রুম বুক করছেন অনলাইনে বা অফলাইনে, তারা কিন্তু চলে আসবেন হচ্ছে এনজিপির 1 নম্বর প্ল্যাটফর্মে। রিটায়ারিং রুম বলুন, এক্সিকিউটিভ লাউঞ্জ বলুন, ওয়েটিং রুম বলুন, সব কিন্তু 1 নম্বরেই আছে। 1 নম্বরে এসে এখানে এসে মে আই হেল্প ইউ, এই যে বোর্ডটা রয়েছে এখানে, মে আই হেল্প ইউ, এখানে আসবেন। এখানে এসে আপনাদের অনলাইনে যে বুকিং করেছেন, সেই অনলাইনের বুকিংয়ের যে রিসিপ্টটা আপনাদের ইমেলে আসবে, সেটা এখানে দেখাবেন। ওরা একটা এর জন্য স্লিপ ইস্যু করবে, তারপরে কিন্তু আপনি এন্ট্রি করতে পারবেন হচ্ছে এখানকার যে রিটায়ারিং রুম সেখানে। আর যদি অফলাইনে বুক করতে চান, তাহলে কিন্তু অফলাইনে এখান থেকে বুক হবে। আর এদের এখানে চার্টও রয়েছে, দেখিয়ে দিই আপনাদেরকে আজকের ভ্যাকান্সি, কোথায় কত রুম রয়েছে, ডরমেটরি রয়েছে, তার রেট কত। আর এগুলো কিন্তু 24 ঘন্টার জন্য বুকিং হয় অথবা 12 ঘন্টার জন্য বুকিং হয়। এই যে লেখা আছে প্যাসেঞ্জার অ্যাসিস্ট্যান্ট বুথ, এখান থেকে কিন্তু রিটায়ারিং রুম বুকিং হবে টিকিট কালেক্টর অফিসের ঠিক পাশে। আপনি যে অনলাইনে বুকিং করেছেন, অনলাইনে বুকিং করার পরে এরাদের সিস্টেম ওটাকে চেক করবে, চেক করার পরে ওরা একটা রেজিস্টার ফিল আপ করবে এবং আপনাকে সাইন করতে হবে। সেই সাথে ওরা একটা স্লিপ ইস্যু করবে। এইদিকে রয়েছে এক্সিকিউটিভ লাউঞ্জ, এইদিকে রয়েছে রিটায়ারিং রুম, আর রিটায়ারিং রুমে যাওয়ার রাস্তা হচ্ছে এখান দিয়ে। স্লিপটা নিয়ে চলে আসবেন দোতলায়। দোতলায় একজন স্টাফ রয়েছে, তাকে এসে স্লিপটা দেখাবেন, তারপরে উনি চাবি নিয়ে আপনাকে রুমে পৌঁছে দেবে। এই যে রিটায়ারিং রুম, এটা কিন্তু নন এসি, এসিও ছিল বাট এসি আমি পাইনি, মানে আমার যে স্লট সেই স্লটে আমার এসি আর কি পাইনি। তো নন এসি রিটায়ারিং রুম 12 ঘন্টার জন্য, মানে আজকে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আমার পড়েছে হচ্ছে জিএসটি ফিএসটি সব কিছু নিয়ে 680 টাকা। ঠিকই আছে, বাইরে গেলে আমি হোটেল পেতাম, কিন্তু হোটেল পেতে গেলে আমাকে আবার যেতে হবে জাংশনের দিকে। এখান থেকে আবার ওই টোটো রিক্সা নিয়ে জাংশন যাও, হোটেল নাও, আবার ফিরে আসো, আবার ট্রেন ধরো, যাতায়াতে কিছুই খরচ, এনার্জিও লস। তো স্টেশনে ঠিক আছে। আর ফ্যান যা দুটো জোরে চলছে, ওইদিকেও একটা ফ্যান রয়েছে, আমার এসির খুব একটা দরকার পড়বে না। এই হচ্ছে এদের বাথরুম, গিজার রয়েছে। একবেলা রেস্ট নেওয়ার পর আবারও বিকালবেলায় যাত্রা শুরু নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা তিস্তা তোরসা এক্সপ্রেসে। গন্তব্য এনজেপি থেকে খাগড়াঘাট রোড। 24 ঘন্টার কিছু সময় আগে যখন দক্ষিণবঙ্গের দীঘা থেকে ট্রেন জার্নি শুরু করেছিলাম, তখনও বৃষ্টি পড়ছিল, তখনও আকাশে মেঘ ছিল। ঠিক 24 ঘন্টা পরে
আবারও যখন ট্রেন জার্নি শুরু করলাম আমাদের উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি জংশন থেকে, তখনও বৃষ্টি হচ্ছে, তখনও আকাশে মেঘ রয়েছে। আশা করছি এই বৃষ্টি ভেজা দিনে তিস্তা তোরসা এক্সপ্রেস আর পাহাড়িয়া এক্সপ্রেসের এই যে ডুয়েল কম্বিনেশন, সেটা আপনাদের খুব খারাপ লাগবে না। এই যে সমস্ত কামরাগুলো পড়ে আছে, এখানে কাঞ্চনজঙ্ঘার অ্যাক্সিডেন্ট হয়েছিল। চলে আসছে ট্রেন নাম্বার 15654 জম্মু তাওয়াই থেকে গুয়াহাটি অমরনাথ এক্সপ্রেস। ওই টিকিয়াপাড়া থেকে হাওড়া আর ওল্ড মালদা জংশন থেকে মালদা, মানে মালদা টাউন, গল্প পুরো একই। যতবার এই রুটে ট্রাভেল করছি, সেটা তিস্তা হোক, সেটা কামরূপ হোক, এই ওল্ড মালদা জংশনে এসে ট্রেনকে দাঁড় করে দেয়। একটা ট্রেন একাধিক ট্রেনকে, ওই দিকে দাঁড়িয়েছিল ওই বালুরঘাট ভাতিন্ডা এক্সপ্রেস, ও আগে বেরিয়ে গেল, এ দাঁড়িয়ে রইলো, আবার এর পেছনে একটা ট্রেন আসছে। এই সময়টায় মালদা টাউনে প্রচুর ট্রেনের চাপ, সব প্ল্যাটফর্মে প্রায় বিজি, ওদিক থেকে ট্রেন আসছে, এদিক থেকে ট্রেন যাচ্ছে। এই জন্য ডাউনের ট্রেন মার খাবেই খাবে। সময় কত অদ্ভুত জিনিস দেখুন, সকালবেলা একবার মালদা রাউন্ড পার করলাম, আবার বিকালবেলায় মানে সন্ধ্যাবেলায় মালদা রাউন্ড পার করলাম। একই দিনে একই স্টেশনের উপর দিয়ে দুবার দুটো ট্রেনে। আমাকে অনেক দর্শক বন্ধু বলেছিল যে ওই অমৃত ভারত এক্সপ্রেস কভার করার কথা, তো আগামী 22 সেপ্টেম্বর আমি মালদা টাউন আসবো। সাইকেল চালিয়ে আর কি আমার সাথে দেখা করতে এসছে আমার ফ্যান, আমার সিস্টার। খুব ভালো থাকবে, ঠিক আছে? খুব ভালো থাকবে সবসময়, সাবধানে ফিরবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সাবধানে সাবধানে, থ্যাংক ইউ, টাটা, ভালো থেকো, সাবধানে ফিরো। সময় রাত্রি 11:30। খাগড়াঘাট স্টেশন পৌঁছে আমার এবারে যাত্রা শেষ হলো, এবারের গল্প শেষ হলো। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো পর্বে, নতুন কোনো গল্পে। আর যারা আমাকে কমেন্টস করে বলছিলেন যে সিঙ্গাপুর আর বালির ভিডিও কি আসবে না, অবশ্যই আসবে। আমরা এই ভিডিওটা শেষ করার পর আমরা ওই ভিডিওগুলোকে কন্টিনিউ করব। আর সেই সাথে আবারও পাঠিয়ে দেবো নতুন কোনো গন্তব্যে। যে গন্তব্যের আপডেট আপনারা পেয়ে যাবেন আমার ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে দিলাম, প্লিজ ফলো করে নেবেন। থ্যাংক ইউ, গুড নাইট, লাভ ইউ।